নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকের গল্প আমার সুচিত্রা ভট্টাচার্যের লেখা। গল্পের নাম কোনো একদিন। কদিন ধরেই ভাঙো ভাঙো অবস্থায় ছিল। স্নান সেরে এসে পড়তে গিয়ে মুট করে ভেঙে গেল ডান দিকের ডান্ডিটা। কালও সন্ধ্যাবেলা একবার চশমাটা সারিয়ে নেবার কথা ভেবেছিল অনিরুদ্ধ। এক হাতে ভাঙা ডান্ডি আর অন্য হাতে বাকি অংশটা ধরে হতবম্বয়ের মতো সে দাঁড়িয়ে পড়ল। 10 মিনিটের মধ্যেই বেরিয়ে বাস ধরতে না পারলে কিছুতেই 11টার আগে ডালহাউসি পৌঁছানো যাবে না। এদিকে চশমা ছাড়া তো সে একরকম অচল। সাধারণত যাদের চোখের অবস্থা এরকম তারা ডুপ্লিকেট একটা করিয়ে রাখে। বহুদিন ধরেই আরেকটা নতুন করিয়ে নেবার কথা ভাবছে অনিরুদ্ধ। আজ এরকম একটা মুহূর্তে ওটা ভেঙে যাবে কল্পনাতেও আসেনি। প্রথমটায় তাই কেমন একটা থতমত খেয়ে যায় কয়েক সেকেন্ড। তারপরে হতভম্ব ভাবটাকে ছিটকে দিয়ে একটা অদ্ভুত সংকেত খেলে যায় তার মাথার ভেতর। সকাল থেকে বুকে জমে থাকা চাপ চাপ অস্বস্তি নিমেষে উধাও। সে পরিষ্কার টের পায় এই চাকরিটাও তার হবে না। ই মা, চশমাটা ভাঙলি কি করে? মা ঘরে ঢুকে আর্তনাদ করে ওঠেন। অনিরুদ্ধ অপ্রস্তুত ভাবে হাসে। সর্বনাশ, কে হবে এখন? মার চোখ মুখ কাঁদো কাঁদো হয়ে ওঠে। অনিরুদ্ধের মনে হয় তার শরীর থেকে এক্ষুনি হাত বা পা খসে পড়তে দেখলেও বুঝি এতটা ভেঙে পড়তো না মা। ভাঙা ডাঁটিটা চোখের খুব কাছে এনে পরীক্ষা করে, না, কিছু করা যাবে না, একেবারে গোড়া থেকে গেছি। চশমা ছাড়া পরীক্ষা দিতে যেতে পারবি তুই? মা ব্যস্তভাবে তার বুকে হাত রাখেন। হাতের মুঠোয় প্রতিবারের মতোই কিছু ফুল আর বেলপাতা। বুকের উপর মায়ের হাতের কাঁপুনি দেখতে দেখতে সে ম্লান হাসে। চাকরিটা আমার হতো না মা। মা ছিটকে সরে যান। কান্না ভেজা মুখ পলকে শুকিয়ে খটখটে। তার মানে তুই আর যাবি না? অনিরুদ্ধ আবার গভীর মনোযোগে চশমার ডাঁটি পরীক্ষা করে। সুরেনকে আমি মুখ দেখাবো কি করে? চিৎকার করতে গিয়ে মার স্বর যেন ভেঙে আসে। কয়েক মুহূর্ত আগের সেই অদ্ভুত সংকেতটা এখনো অনিরুদ্ধের ভেতরে টরে টক্কা চালিয়ে যাচ্ছে। অথচ ব্যাপারটা এখন মাকে বোঝাতে গেলেও তিনি বুঝতে চাইবেন না। সে তাই এখন মার কথার কোনো উত্তর না দেওয়াটাই সমীচীন মনে করে। নির্দ্বিধায় গিয়ে শুয়ে পড়ে চৌকিতে। মা ফেটে পড়েন। ছি ছি, লজ্জা করে না তোর? বাপ মরা বোনটা মুখের রক্ত তুলে চাকরি করে খাওয়াচ্ছে, তোর কি এতটুকু বিবেক নেই রে? মান অপমান কিচ্ছু নেই? পুরনো খোঁচা। অন্যান্য দিন শুনলে প্রচণ্ড রাগ হয়, দুঃখ হয়, কিন্তু এই মুহূর্তে সে টের পায় ও ধরনের কথা শুনে শুনে তার আর কিছু মনে হয় না। সে খুব নির্বিকার ভাবে ভাবতে চেষ্টা করে খুকুর বদলে আজ সে চাকরিটা পেলে মা ঠিক এইভাবেই খুকুকে খোঁচাতেন কিনা। তুই তবু শুয়ে থাকবি? না, ভদ্রমহিলার সামনাসামনি এখন আর থাকা যাবে না। অনিরুদ্ধ খুব ধীরে সুস্থে উঠে বসে। ছিটকিনি খুলে বাইরে বেরিয়ে আসার মুখে শুনতে পায় মার কঠিন গলা পলকে মমতায় ভিজে গেছে। ছেলের পেছনে আস্তে আস্তে তিনি গাঢ় গলায় বলে চলেছেন, রাগ করে চললি কোথায়? পরীক্ষাটা দিতে যাস বাবা, একটু কষ্ট করে দিয়ে আয়। বাড়ির বাইরে এসেও মার গলা শুনতে পায়। 33 কোটি দেবদেবীর উদ্দেশ্যে প্রাণপ্রণে সে প্রণাম জানিয়ে চলেছেন। অনিরুদ্ধর বুকটা ঈশ্বর যেন চিনচিন করে। রাস্তায় দাঁড়িয়ে চশমা নামক দুটুকরো কাঁচ যে তার জন্য কি পরিমাণ জরুরি তা আবার সে টের পায়। চোখ দুটো আপনা থেকে কুঁচকে ছোট হয়ে আসে। আলো সইয়ে নিয়ে সে 2-4 পা এগোয়। অসম্ভব হালকা হালকা লাগছে মাথাটা। নিজের শরীর নিজের কাছে আলগা, পলকা যেন,
একটু থমকে দাঁড়ায়। কেন এমন হচ্ছে? এটা কি ইন্টারভিউ বা পরীক্ষা নামক অকারণ উদ্বেগটা কেটে গেল তাই, নাকি একান্তই সেই একজোড়া কাঁচের অভাব? বনের বেরোনোর সময় চশমাটা চৌকির ওপর ফেলে এসেছে, নিয়ে আসার জন্য পেছন ঘুরেও মত বদলায়। দেখাই যাক না, একদিন চশমাবিহীন ঘুরে বেড়াতে কেমন লাগে। তাছাড়া শুধু শুধু ওটা নিয়ে বেরিয়েই বা লাভ কি? সারাতে গেলে 5-6 টাকার ধাক্কা। একটা টিউশনের টাকা আজ সন্ধেবেলা পেলেও পাওয়া যেতে পারে। বাকি দুটোর টাকা দিতে বড় দেরি করে, মাসের মাঝামাঝি প্রায় টেনে নিয়ে যায়। অবশ্য তেমন হলে খুকু বা মার কাছে চাইলেই পাওয়া যায়, কিন্তু পারতপক্ষে বোন বা মার কাছে হাত পাততে ইচ্ছা হয় না তার। এই অস্বস্তিটা বছর কয়েক আগেও ছিল না, আজকাল হয়। এমনকি রূপার কাছেও ইদানিং সে মুখ ফুটে কিছু চাইতে পারে না। গলির মুখে এসে দাঁড়িয়ে পড়ে সে। মোড়টা ঘুরলেই রূপাদের বাড়ি। সেদিকে না ঘুরে অন্যদিকে হাঁটা শুরু করে। কিছুদিন অবধি রূপার ধারণা ছিল অনিরুদ্ধর একটা কিছু হয়ে যাবেই। এখন নিজেই চাকরির চেষ্টা করছে। খুকুর মতো হয়তো ও পেয়ে যাবে। সে চাকরি না করে রূপা তার বদলে রোজগার করে আনছে ভাবলে কেন যেন তার একটা এত কষ্ট হয়। আসলে তার কিছু মৌলিক যন্ত্রণা আছে। রূপার সঙ্গে একটা সুন্দর মানসিক বোঝাপড়া থাকলেও এ ব্যাপারে তার যন্ত্রণার মূল উৎসটা কোথায় তা কোনোদিনই রূপা খুঁজে পেতে পারে না। অসম্ভব। অনিরুদ্ধ এখন খুব ধীরে সুস্থে হাঁটছে। চোখের সামনে মাকড়সার জালের মতো ঝাপসা ভাব। নিজের অজান্তেই দুটো হাত বারবার উঠে আসছে বুকের মুখোমুখি। অন্ধ মানুষ যেভাবে হাতড়ে হাতড়ে পথ চলে, অনেকটা যেন সেই রকম ভঙ্গি। সামনের ঘরবাড়ি, মানুষজন, সব কিছুর ওপর কটা পাতলা যেন স্বর পড়েছে। সে লক্ষ্য করে হাঁটার সময় তার পা দুটো অনেকটা উঁচু হয়ে ওঠে, তারপর পড়ছে রাস্তার ওপরে, চাঁদের ওপর মানুষের পা ফেলে হাঁটার মতো। নিচের বাঁধানো ফুটপাতের দিকে চকিতে একবার চোখ রেখেই আকাশের দিকে মুখ তোলে। রাস্তা নিচে নেমে গেছে, না সে নিজেই লম্বাটে হয়ে গেছে ঠিক বুঝে উঠতে পারে না। আকাশও অন্য দিনের চেয়ে আজ যেন অনেক বেশি উঁচুতে। শরতে ছেঁড়া ছেঁড়া মেঘগুলো বড় থ্যাবড়া পাংশুটে। দুহাতে চোখের কোলে জমাট কিছু ঘন জল মুছে নেয়। একটা সিগারেট খাওয়া দরকার। চটপট পকেটের অবস্থাটা হিসেব করে ফেলে। 4টে সিগারেট দে তো। ছোট মোটা কাঁচের বয়ামে কালো লাল লজেন্স সাজাতে ব্যস্ত। আর চোখে অনিরুদ্ধকে একবার দেখে নিয়ে হাঁক মারে, এই বাবু কি চাইছে দেখ। ছোটু তাকে চিনতে পারেনি, নইলে এতক্ষণে বকবকানি আরম্ভ হয়ে যেত। সে লক্ষ্য করে ছোটু খালি প্যাকেটে সিগারেট ভরতে ভরতে হাঁ করে দেখছে তাকে, যেন খুব চেনা চেনা, চিনতে পারছে না। তার হঠাৎ ব্যাপারটা ভারী মজার লাগে। একটু আগের ঘুণ ধরা মেজাজ নিমেষে যেন উদাও হয়ে যায়। চশমা ছাড়া এরা কেউ তাকে দেখেনি বা দেখে না। ছোটবেলার থেকে চশমা পরে পরে তার মুখের আদলটাই এক ধরনের হয়ে গেছে। এখন তো অন্যরকম লাগতেই পারে। এই ব্যাপারটা মানে চশমা ছাড়া তাকে কেমন লাগে আদৌ চেনা যায় কি না, এ ধরনের মজার ভাবনা একটু আগেও তার মাথায় আসেনি। আর একটু নিশ্চিত হবার জন্য সে গলা খাঁকারি দেয়, এই ছোটু একটা লজেন্স দে তো। ছোট মুখ তুলে কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে থাকে, তারপর বোকা বোকা মুখে বলে, আরে অনিদা না, তোমার চশমা কোথায় গেল? দুগাল ছড়িয়ে হাসে অনিরুদ্ধ, খুব চমকেছিস। সত্যি অনিদা, চশমা ছাড়া তোমাকে তো একদম চেনা যায় না, কেউ চিনতে পারবে না। অনিরুদ্ধর চোখটা জলজল করে ওঠে। একদম চিনতে পারবে না? অন্য কেউ ভাববে? হলদে দাঁত বার করে হাসে ছোট। কিছুক্ষণ ভালোভাবে দেখলে অবশ্য চেনে যাবে, হঠাৎ কিন্তু চেনা যাবে না। কৌতুকটা খুব মনে ধরে অনিরুদ্ধর। ফুর্তি ফুর্তি মেজাজে সে অনেকটা দূর হেঁটে চলে যায়। রূপা আজ 3টের সময় মেট্রোর সামনে আসবে। গত মাস থেকে মোটা টাকার টিউশন পেয়েছে।
কাল মাইনেও হয়ে গেছে, সেই খাতিরে আজ তাকে এসপ্ল্যানেডে খাওয়াবে। বেদম হাসি পায় অনিরুদ্ধর। রূপা যদি আজ তাকে চিনতে না পারে, অন্য কেউ ভাবে তাহলে দারুণ হবে। চোখের কাছে কবজি তুলে সে ঘড়ি দেখে, সবে 11:20। এতটা সময় কি করা যায়? কোনো বন্ধু বান্ধবের কাছে যাবে? নীলুর অফিসে গিয়ে 3টে অবধি কাটিয়ে দেওয়া যায়। সরকারি অফিস, আড্ডা দেওয়ার অসুবিধা নেই। প্রথমে দেখা যাক নীলু তাকে চিনতে পারে কিনা। এগোতে গিয়ে পিঠের ওপর আলগা থাপ্পড়। কিরে বাচ্চু, এই পাড়ায় এসে ঘুরে বেড়াচ্ছিস? অফিস নেই? অনিরুদ্ধ সমবয়সী একজন। একেবারে মুখোমুখি দাঁড়ানোর জন্য ছেলেটার মুখ ভালোভাবে দেখতে একটু অসুবিধা হয় না। না, কোশমিন কালেও দেখেনি। চকিতে মনস্থির করে নেয়। তারপর অনায়াসে ছেলেটার কাঁধে হাত রেখে বলে, কেমন আছিস বল? ভালোই, তোর খবর কি? অনেকদিন আড্ডায় আসিস না তো। কি আশ্চর্য, তোর মতো চেহারা আরেকজন তাহলে আছে যাকে তার বন্ধু এক হাত কাছ থেকে দেখেও চিনতে ভুল করে। অনিরুদ্ধর মনে হয় ছেলেটার ভুল ভাঙিয়ে দেয়, কিন্তু নিজেকে একবার বাচ্চু বলে স্বীকার করে ফেলায় সাহসে কুলায় না। একটা ডবল টেকার এসে স্টপেজে দাঁড়ায়। ছেলেটাকে আর কিছু বলা বা করার সুযোগ না দিয়ে সে বাসে উঠে পড়ে। কাল থাকিস, যাব। চশমা না থাকায় তার একটাই অসুবিধা হচ্ছে, একটু দূরের কোনো কিছু সে পরিষ্কার দেখা যাচ্ছে না। হঠাৎ এই অসুবিধাটাই দারুণ ভালো লেগে যায় তার। বাসটা বেশ ফাঁকা, সামনে এগিয়ে বসার সিটও পেয়ে যায়। গোলপার ঘুরে বাস সাদান এভিনিউ পড়ার সঙ্গে সঙ্গে গতি বেড়েছে। ফাঁকা রাস্তায় তেজি ঘোড়ার মতো ছুটে চলেছে বাস। বাঁদিকে অলসভাবে পড়ে থাকা লেকের নরম শরীরে চোখ বোলাতে বোলাতে মনটা তার বেশ ফুরফুরে হয়ে যায়। রাসবিহারীর কাছাকাছি আসতেই পেছন থেকে এক ভদ্রলোক টোকা দেন পিঠে। এই যে দাদা, ওই ভদ্রমহিলা আপনাকে ডাকছেন। সে প্রথমটা একটু অবাক হয়। ভদ্রলোকের পাশ দিয়ে ঝুঁকে কোনাকুনি লেডিস সিটের দিকে তাকায়। কিরে খোকন, তোর মা কেমন আছে? জলপাইগুড়ির থেকে ফিরেছে? ভদ্রমহিলার মুখ এত দূর থেকে আবছা আবছা, আন্দাজ করা যায় মায়েরই বয়সী। সুখী সুখী চেহারার গোলগাল ভদ্রমহিলা তার দিকে তাকিয়ে এই পরম আত্মীয়ের সঙ্গে যেন হাসি হাসছেন। খেলাটা মনে হচ্ছে আস্তে আস্তে জমে উঠেছে। অনিরুদ্ধ আরো ঝুঁকে সুন্দর বিনয়ে হাসি ফোটায় মুখে। হ্যাঁ হ্যাঁ, মা ভালো আছে। আপনারা সব ভালো তো? এই কেটে যাচ্ছে। তোর মাকে একদিন আসতে বলিস, অনেকদিন দেখা সাক্ষাৎ হয়নি। তোর বাবার শরীর ভালো তো? অনিরুদ্ধ নিখুঁত ঘাড় নাড়ে। ভদ্রমহিলা কোলের উপর পড়ে থাকা কৌটো খুলে পান মুখে পড়েন। অনিরুদ্ধ সেই ফাঁকে চিন্তা করে নেয়, খোকন নামক ব্যক্তিটা এই ভদ্রমহিলাকে কি বলে ডাকতে পারে? মাসিমা না পিসিমা? মায়ের বন্ধু বলেই মনে হচ্ছে। বন্টনও হতে পারে। জানলা দিয়ে পানের পিক ছুঁড়ে মুখ খোলেন ভদ্রমহিলা। হ্যাঁ রে, দিদির কি হলো? ছেলে না মেয়ে? আচ্ছা মুশকিল। বাস শুদ্ধ লোক হাঁ করে কথা শুনছে। ভদ্রমহিলার পাশে বসে থাকা একটা মেয়ে তো প্রশ্ন শুনে রীতিমতো মুখে আঁচল চাপা দিয়েছে। ভারী ঝামেলায় পড়া গেল তো খোকনের মার বান্ধবীকে নিয়ে। ছেলে হয়েছে, নির্বিকার মুখে উত্তরটা দিয়েই উঠে দাঁড়ায় অনিরুদ্ধ। না, আর বসে থাকা যায় না। বাস হাজরা হরিশ মুখার্জি রোডের কাছাকাছি এখন। নামতে গেলে ওই খোকনের মার বান্ধবীর সামনে দিয়েই নামতে হবে। উপায় নেই। সে তাড়াতাড়ি দরজার কাছে চলে আসে। আমি এখানেই নামবো। ভদ্রমহিলা একগাল হাসেন। আয়, মাকে নিয়ে একদিন আসিস আমাদের বাড়ি, কেমন? রাস্তায় দাঁড়িয়ে নিজের মনে হেসে ফেলে অনিরুদ্ধ। এখনো নিজেকে কেমন খোকন খোকন মনে হয়। সে প্রথমটা ভেবেছিল তাকে লোকে অনিরুদ্ধ বলে চিনতে পারে কিনা পরীক্ষা করবে। এখন তো অচেনা লোকেরাই তার মুখে চেনা লোকের আদল পাচ্ছে। বেশ নাটকটা জমে উঠেছে। হাজরা বাসস্টপে একজন ভীষণ গোমড়ামুখ লোক বারবার নাক মুখ কুচকে নিজের প্রয়োজনীয় বাসটা আসছে কিনা দেখছে। হঠাৎ ভদ্রলোকের সঙ্গে মজার খেলাটা খেলার ইচ্ছে জাগে অনিরুদ্ধ। তার মতো দেখতে বাচ্চু বা খোকন যদি থাকতে পারে এই শহরে, তবে ওই ভদ্রলোকের মতো আরেকজন থাকবে না কেন?
সে ভদ্রলোকের গা ঘেঁষে দাঁড়ায়। আরে পঞ্চুদারা, কেমন আছেন? ভদ্রলোক ভয়ঙ্কর বিরক্তিতে ঘুরে তাকান। আপনি ভুল করছেন, আমি পঞ্চুদা নই। যা, হতেই পারে না, ঠাট্টা করছেন। নিজের রসিকতায় এবার নিজেই মুগ্ধ অনিরুদ্ধ। আমায় চিনতে পারছেন না? আমি মন্টু। গোড়ালি উঁচু করে বাস আসছে কিনা দেখছেন ভদ্রলোক। না মশাই, বলছি তো আমি পঞ্চু ফঞ্চু নই। ভদ্রলোকের কোথাও একটা যাওয়ার বিশাল তাড়া আছে বোঝা যাচ্ছে। মুখে কপালে হাজার চিন্তার কাটাকুটি। 1,00,000 সমস্যায় ডুবু ডুবু ছাপোসা মধ্যবিত্ত মানুষের চেহারা। না, ঠিক জমবে না। ভদ্রলোকের ওপর অনিরুদ্ধর করুণা হয়। তার মতো করে খেলাটার রস গ্রহণের ক্ষমতা নেই মানুষটার। নইলে কিছুক্ষণের জন্য হলেও নিজেকে হালকা করতে পারতেন। 1:12 ধর্মতলার মোড়ে পৌঁছে যায় অনিরুদ্ধ। এখনো ঘন্টা 2 কাটাতে হবে। চশমা ছাড়া হাঁটাচলা করতে এখন আর তেমন অসুবিধা হচ্ছে না, বরং বেশ ভালোই লাগছে। নতুন নতুন মনে হচ্ছে বেশ সব কিছু, আর নিজেকেও। আবছা আস্তরণ ভেদ করে দেখার দরুন কলকাতার এই মধ্যমণি অঞ্চলটা আজ তার কেমন একটা মায়াময় লাগে। মেট্রোর ফুটপাত ধরে মানুষের ভিড় সাঁতরে হেঁটে বেড়াতে দারুণ রোমাঞ্চ জাগে তার। একটু দূরের যা কিছু সব যেন ফিনফিনে মসলিনে ঢাকা। শুধু একদম কাছাকাছি 2-1 হাতের মধ্যে অস্পষ্টতা নেই। জনসমুদ্রে নিজেকে একটা ছোট্ট দ্বীপ বলে মনে হয় তার। নিজেকে, নিজের কাছাকাছি পরিমণ্ডলকে ঘিরে কেমন একটা আত্মীয় পরিবেশ রচনার অনুভূতি। সে এই পরিবেশেই বোধ হয়ে যেতে চায়। হাঁটতে হাঁটতে নিউ মার্কেটের দিকে এগিয়ে চলে। সুবেশা সুগন্ধা তরুণীরা ঝলক আলোর মতো তার খুব কাছাকাছি এসেই অস্পষ্ট হয়ে যায়। একটা বড়সড় দোকানের সামনে সে খুব কাছ থেকে শোকেসে ঝোলানো দামি পোশাকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। দেখতে দেখতে রূপার জন্য, খুকুর জন্য, এমনকি মায়ের জন্য খুব দামি শাড়ি আলাদা আলাদাভাবে পছন্দ করে ফেলে। নাকের কাছে সেই সময় আচমকায় একটা টাটকা গোলাপের গন্ধ। অনিরুদ্ধ সচেতন হয়, বুঝতে পারে এই মাত্র তার পাশে একটা মেয়ে এসে দাঁড়ালো। খুব ইচ্ছে হয় ঘাড় ঘুরিয়ে দেখার। কতদিন যে টাটকা গোলাপের গন্ধ পাইনি। ঠিক এইরকম সময় তাকে হতবাক করে দিয়ে মেয়েটার ভোরের সানাইয়ের মতো মিষ্টি গলার আওয়াজ ভারী সুন্দর ছন্দে বেজে ওঠে। পার্থদা না? অনিরুদ্ধর বুকটা ঢিপঢিপ করতে থাকে। গলা শুকিয়ে একেবারে খড়ার ক্ষেত। মেয়েটা কি তাকেই ডাকলো? ওই আশেপাশে তো কেউ নেই। পার্থদা না? মেয়েটা আবার জিজ্ঞাসা করায় অনিরুদ্ধ ভালোভাবে চাঁদধার দেখে নেয়। না, তাকেই তো বলছে। কত আশ্চর্যই না আছে এই পৃথিবীতে। বাচ্চু, খোকন ছাড়াও সে এখন এই মেয়েটার পার্থদা হয়ে যেতে পারে। সারা শরীরে কেমন একটা যেন একটা চাপা কাঁপুনি। সে ঘুরে মেয়েটার মুখোমুখি দাঁড়ায়। পরনে খুব হালকা রঙের চুড়িদার কামিজ, গাঢ় মেঘ রং ওড়না ভারী সুন্দর ভঙ্গিতে বুকের উপর ছড়ানো, চকচকে কালো দুটো বেনি কাঁধের দুপাশে ছুঁয়ে হাঁটু পর্যন্ত নেমে গেছে। গায়ের রং নরম মাখনের সঙ্গে হালকা লাল মিশিয়ে দিলে যেমনটা হয় ঠিক তেমন। চোখাচোখি হতে মেয়েটা দুগালে গভীর টোল ফেলে। আমি রিমঝিম, সেই যে মল্লিকপুরের পিকনিকে গিয়ে আলাপ হয়েছিল। বাবা, কতক্ষণ ধরে ডাকছি, চিনতেই পারছেন না। রিমঝিম কি মিষ্টি নাম, ঝর্ণার মতো, বৃষ্টির ধারার মতো। একবার শুনলেই যেন ঝিরঝিরিয়ে বয়ে চলে মনের ভেতরে। তাই তো, আরে একদম লক্ষ্যই করিনি। হঠাৎ নিজেকে ভুলে, নিজের স্বভাব ভুলে অন্য মানুষের মতো, হয়তোবা রিমঝিমের প্রার্থদার মতো হৈ হৈ করে ওঠে অনিরুদ্ধ। মেয়েদের দোকানের সামনে দাঁড়িয়ে কি দেখছো হাঁ করে? রিমঝিম আরও কাছে সরে আসে। আহ, কি ঠান্ডা স্নিগ্ধ রূপ, কি কোমল মসৃণতা উজ্জ্বল মুখে, হাতে শাঁখের মতো গলার খাঁজে। রূপা কিংবা কুকুরের ত্বক কেন এমন হয় না? কি দেখছো? তোমাকে, তুমি কত সুন্দর হয়েছ।
নিজের মুখ থেকে বেরিয়ে আসা অচেনা শব্দগুলো নিজের কানেই মধুর হয়ে বাজে অনিরুদ্ধর। তুমি কিন্তু আগের চেয়েও রোগা হয়ে গেছো পার্থদা। আমি তো প্রথমটায় ভাবছিলাম অন্য কেউ বুঝি। অনিরুদ্ধ মনে মনে ছটফট করে ওঠে। না না রিমঝিম, আমি অন্য কেউ নই, আমি তো তোমার পার্থদাই। কই, বললে না তো তুমি কার জন্য শাড়ি পছন্দ করছিলে? বিশেষ কারোর জন্য বুঝি? নিখুঁত অভিনেতার মতো কাঁধ ঝাঁকায় অনিরুদ্ধ। তেমন বিশেষ কেউ আর এলো কই? ইস, কি দুঃখ রে। রিমঝিম পাতলা ঠোঁট দুটো মেলে দেয়। কি সুন্দর নরম হালকা গোলাপি ঠোঁট। ও কি কোনো রং লাগিয়েছে, না সত্যিই ও দুটো গোলাপি পাপড়ি? অনিরুদ্ধর ভারী ইচ্ছা হয় ছুঁয়ে দেখার। রিমঝিম আলতো করে ধাক্কা দেয়। থাক, চলো, আর শাড়ি দেখতে হবে না, আমার টুকটাক কিছু শপিং আছে, যাবে সঙ্গে? চলো। মেয়েটার কাঁধে আলতো হাত রেখে খুব সুন্দর করে হাসে অনিরুদ্ধ। রূপসী নিউ মার্কেটে তার নিজস্ব ঐশ্বর্যার রং নিয়ে ঝলমল করছে। কিছু দেখে না, কাউকে দেখে না অনিরুদ্ধ। চোখ ভরে সে শুধু রিমঝিমকেই দেখে যায়। আলো আর রং ছড়িয়ে সরে যায় দোকানের পর দোকান। সেই সব মদির রঙের ভেতর পরীর মতো ভেসে বেড়ায় তার স্বপ্নের রাজকন্যা। ঘন্টা দুই সময় যে কোথা দিয়ে চলে যায়। এক সময় রিমঝিম বলে, আমি এবার ফিরবো পার্থদা, বিকেলে এক বন্ধুর জন্মদিনে নেমন্তন্ন আছে, যেতে হবে। তুমি একদিন চলে এসো না আমাদের বাড়ি। খুঁজে পাবো না যে। অলৌকিক স্বপ্নের ভেতর থেকে কথা বলে ওঠে অনিরুদ্ধ। রিমঝিম ঝর্ণার মতো হাসে। ফোন করো তাহলে। তাছাড়া অলোকদা তো চেনে, অলোকদাকে নিয়ে একদিন চলে এসো। মন পাগল করা কিছু গন্ধ অনিরুদ্ধর কাছে গচ্ছিত রেখে মিনি বাসে উঠে যায় রিমঝিম। 3:12। মেট্রোর কাছাকাছি আপন মনে দাঁড়িয়ে থাকার সময় অনিরুদ্ধ লক্ষ্যই করেনি কখন রূপা একেবারে সামনাসামনি এসে দাঁড়িয়েছে। আঁচল তুলে ঘাম মোছে রূপা। কতক্ষণ এসেছ? বাবা, দুপুরবেলা বাস পাওয়ার যা ঝামেলা। অনিরুদ্ধ সামনের হোর্ডিংয়ের দিকে তাকিয়েই থাকে। কি হলো, রাগ করেছ? আসার সময় তোমাদের বাড়িতে গেছিলাম, মাসিমা বললেন চশমা ভেঙে গেছে বলে তুমি নাকি আজ রাগ করে পরীক্ষায় দেবে না ঠিক করেছিলে। অনিরুদ্ধ এক ঝলক রূপাকে দেখে নিয়ে মুখ ঘুরিয়ে নেয়। কি বাচ্চা ছেলে রে, মার কাছে বকুনি খেয়ে এখনো ঠোঁট ফুলিয়ে আছে। এবার রূপার দিকে সোজাসুজি তাকায় অনিরুদ্ধ। আপনি কি আমায় কিছু বলছেন? মানে? রূপার চোখ গোল গোল হয়ে ওঠে। আপনি যাকে ভাবছেন আমি কিন্তু সে নই, ভুল করছেন। গটগট করে রূপাকে ফেলে এগিয়ে যায় সে। রূপা পেছন পেছন আসতে থাকে। এই, কি ছেলে মানুষ করছো, দাঁড়াও। অনিরুদ্ধ জোরে পা চালায়। যেও না, শোনো না, এই দেখো আসার সময় তোমার চশমা আমি সারিয়ে এনেছি, পরে নাও লক্ষ্মীটি, প্লিজ, হোঁচট খেয়ে পড়ে যাবে যে। আরো জোরে পা চালায় অনিরুদ্ধ। রূপা নাছর বান্দার মতো তার চশমাটা হাতে নিয়ে পেছন পেছন আসছে, একদম ফিরে তাকায় না। এই মুহূর্তে তার অনিরুদ্ধ হওয়ার একটুও ইচ্ছা নেই। সে রিমঝিমের পার্থদা হতে চায়, নিজের পক্ষে সেই খোকন কিংবা বাচ্চু, আর তা না হলে অন্য যে কেউ, অশোক, অমল, নির্মল, যে কেউ। অনিরুদ্ধ প্রাণপণে ছুটতে শুরু করে। গল্পটার শেষে এটাই মনে হলো যে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা করে বহুরূপী লুকিয়ে থাকে। এই গল্পে যেরকম অনিরুদ্ধর খুব মজা লাগছিল চশমা ছাড়া তাকে খোকন, পার্থদা এসব যে লোকে ভাবছে, এবং তার ভেতরে সে খুব মজা পাচ্ছে। তাই বলছি যে প্রত্যেকটা মানুষই হয়তো কোনো কোনো সময় নিজের যেটা আসলিয়ে তার থেকে একটা ভিন্ন চরিত্রে নিজেকে ভাবতে তার ভালো লাগে। আর এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক ও শেয়ার করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো।